বিগত 11 তারিখ বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে প্রডিউস করে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। আমরা ওই দিনে জামিন এবং রিমান্ড আবেদন বাতিল করার জন্য প্রার্থনা করেছিলাম, যা আজকে শুনানি হয়েছে। আমরা আসামি মুতাজ্জেরুল ইসলাম মিঠুর পক্ষে আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণীতে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী এই একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। দুদক এই সাবমিশন রেখেছে যে আমরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। একাধিক সোর্স থেকে অতিরিক্ত তথ্য পেয়েছি, আসলে এই তথ্যগুলো সঠিক না। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনে আসামিকে বিধি মোতাবেক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কার্যকরীর সময় এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুসারে রিমান্ড কার্যকরী করার আদেশ দিয়েছে। রিমান্ড বাতিলের পক্ষে আপনারা কি বলছেন? রিমান্ড বাতিলের পক্ষে আমরা বলেছি যে এই আসামিকে যে রিমান্ড আবেদন করেছে দুদক, এই রিমান্ডের আবেদনের উপর যৌক্তিকতা নাই। কারণ এক, যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, দুদক করেছিল মামলা বাদী হয়ে, সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে। সুতরাং এই নতুন কোনো তথ্য এই মামলায় নাই। নতুন কোনো তথ্য না থাকার প্রেক্ষাপটে এই আসামি রিমান্ড হতে পারে না। আসামি যে এরা বলেছে যে 75 কোটি সামথিং টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছি, আসলে এটা সঠিক না। আমরা 80 কোটি টাকার রিটার্ন দিয়েছি। এবার দুদক যা বলেছে তার চেয়ে আরো 5 কোটি টাকা রিটার্ন দাখিল করেছে। অর্থাৎ আমাদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ নাই। আরো ওনারা কম বলেছেন, আমরা রিটার্ন দিয়েছি 80 কোটি টাকা। এই মামলার এজাহার পূর্ববর্তী মামলার এজাহারের সাথে এক সেম। পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় এই মামলা চলতে পারে। না, 143 কোটি বলেছে। 143 কোটি। হ্যাঁ, ওই 143 কোটি টাকার বলেছে যে প্লাস মাইনাস করে অসঙ্গতি পাইছে 72 কোটি। আর আমরা বলেছি যে না, এই বছর আমরা রিটার্ন দিয়েছি হলো 80 কোটি টাকা। সেটা তো আপনার সব মিলে 80 কোটি আছে। তাহলে 143 থেকে 80 কোটি বাদ দিলেও তো দুদক বলছে যে 143 কোটি। 143 কোটি 75 কোটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত। বাকিটার প্রতি দুদকের কোনো আপত্তি নাই। তো এই 75 কোটিকে আমরা এই দিছি যে আমরা 80 কোটি টাকার এই বছরে যেখান থেকে ক্লেম করেছে সেখানে আমরা 80 কোটি টাকা রিটার্ন দিয়েছি। তাহলে আরো 5 কোটি কম দেখিয়েছে। দুদক তো এও বলছে যে তার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতেও অনেক তথ্য পাওয়া যায়। যে সকল তথ্য আমরা বলেছেন সব তথ্য অসত্য। যা আমাদের সম্পদ আছে সেই সম্পদের আমরা রিটার্ন দাখিল করেছি। এই এনবিআর যে আমাদের যদি কোনো ক্লেম করে এবং আমাদের রিটার্ন এনবিআর অ্যাকসেপ্ট করেছে। এনবিআর যদি রিটার্ন অ্যাকসেপ্ট করে তাহলে দুদকের এখানে অভিযোগ করার কিছু থাকে না। 10 দিনের রিমান্ড চেয়ে আজকে আবেদন করেছিলাম। কিছু স্বাস্থ্য খাতের নাম করা উল্লেখিত মানে সিন্ডিকেটের কথা, যার কারণে হেলথ ডিপার্টমেন্টের দুর্যোগ চলে আসছে। এই বিষয়ে 75 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে রিমান্ড চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে রিমান্ড চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তদন্তকালে তার খোঁজ পাওয়া গেছে যে তিনি আরও অনেক 600-700 কোটি টাকা তিনি পাচার করেছেন এবং তার সাথে কারা এই মানি লন্ডারিং এর কাজে জড়িত আছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করার জন্য আমাদের আজকে রিমান্ডের প্রয়োজন। সে সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, সেখানে 5 দিনের এটা আগামী এটা তার প্র্যাকটিস, এটা বহুদিন থেকে করে আসছে। সে বিদেশ থেকে মালামাল সরবরাহ করতো হেলথ ডিপার্টমেন্ট এবং আমাদের কাছে তথ্য আছে মালামাল না এনেও অনেক সময় বিল সাবমিট করতেন হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে। অনেক সময় অচল জিনিসপত্র নিয়ে আসতেন, সেটাকে সচল এবং দামি জিনিস হিসেবে গণ্য করে সেই সমস্ত জিনিসগুলোর সাথে তার সাথে কারা কারা লিঙ্ক আছে সেই জিনিসগুলোকে ধরার জন্যই আমরা আসলে রিমান্ডের প্রয়োজনীয়তা আদালতে বোঝাতে পেরেছি।